রাষ্ট্রীয় সফর থেকে সেনাপ্রধান দেশে ফিরেই অ্যাকশন দেখাতে শুরু করলেন। 7 মাস পরে বেরিয়ে আসলো গোপন তথ্য। কপাল ফুটতে যাচ্ছে ডক্টর ইউনূস সরকারের। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিষিদ্ধ ছাত্র সংগঠন হিজবুত তাহরির যেসব সদস্যরা আছে এদেরকে আটক করেছে। এই মুহূর্তে আমরা খেলা হবে খেলা। আজকে যে ঘটনা ঘটেছে তরতাজা ফ্রেশ নিউজ। আজকের এই ঘটনায় ইতিহাস সাক্ষী একদিনে সর্বোচ্চ পরিমাণ নতুন রেকর্ড করেছে একটা জায়গায়। জাস্ট কৌশলটা কি অবলম্বন করছে যে এইখানে আশ্চর্য একটা কথা আছে, ইনফরমেশন ইজ মানি এন্ড ইনফরমেশন ইজ পাওয়ার। মারি খেলা কিন্তু শুরু হয়ে গেছে দাদা বাবু, খেলা শুরু হয়ে গেছে, ছুটিয়ে লাল করে দিতে পারে। ভারতের অনেক গোপন পোস্টকে টার্গেট করে এই ড্রোনগুলো তথ্য সংগ্রহ করছিল, অথবা বাংলাদেশ ভারতের গতিবিধি লক্ষ্যে এই ড্রোনকে আকাশে উড়িয়েছে এবং এই ড্রোন পৌঁছে গেছে পাকিস্তানের হাতে। ইতিমধ্যে মালদ্বীপ, পাকিস্তান, বাংলাদেশ, চীন প্রত্যেকটা সীমান্তে এখন নজরদারি চলছে একটি দেশের বিরুদ্ধে, যার নাম ভারত। জনগণ আপনারা হুঁশিয়ার হন। যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা। দর্শক, দেশে খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটতেছে, যেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটি আবদার অবশ্যই রাখবো, আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন একটা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। করতে চান নাই, আপনারা বলেছেন এটা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন। এটা পরিকল্পিত ছিল ভাই। এটা এইভাবে কোন প্লটের পর কোন প্লট আসবে, অর্থাৎ কোন সিনের পর কোন সিনের শুট হবে, এই দৃশ্যায়ন হবে এই অভ্যুত্থানে, জঙ্গি অভ্যুত্থানে। এটা প্লট সাজানো ছিল অনেক অনেক আগে থেকে, 2018 সাল থেকে এটা পরিকল্পনা করে আসছিল এই তথাকথিত জঙ্গি জিহাদি সমন্বয় যারা রয়েছে তারা এবং তাদের যারা আশ্রয় প্রশ্রয়দাতা তারা। এখন বলতে পারেন যে জাতিসংঘের এই রিপোর্টের মধ্যে দিকে দেখেন ইউনূস সরকার এখন কয়েকটা প্ল্যান হাতে নেবে। ইউনূসের বাঁচার শেষ যে পথটুকু ছিল, জাতিসংঘের রিপোর্ট দেখিয়ে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার করার, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার যে একটা প্রক্রিয়া কিংবা একটা বন্দোবস্ত তিনি শুরু করেছিলেন, সেটাতে আপাতত স্টপ হয়ে গেল। এখন ইউনূসের যে পরিকল্পনাগুলো আমার যতটুকু মানে ব্যক্তিগত ধারণা থেকে মনে হচ্ছে, সে আপনারা জানেন নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকারে মোদীকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য বলে দিয়েছে। এবং আমরা জানি গতকাল নাকি প্রধানমন্ত্রী মোদীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতবর্ষে সাক্ষাৎ হয়েছে। এখন ভারতবর্ষের সাথে সম্পর্ক ভালো করার জন্য তিনি প্রতিনিয়ত ভারতের পক্ষে কথা বলতেছে, কিন্তু এটা কোনোদিনও সম্ভব না, কারণ তারা বা আপনার সম্পর্ক ভালো করার যে একটা সর্বোচ্চ মাত্রা ছিল সেটা অতিক্রম করে ফেলেছে। এরপর ভারতে 11 সদস্যের একটা প্রতিনিধি দল পাঠিয়েছিল সম্পর্কের উন্নয়ন ঘটানোর জন্য, কিন্তু ভারতবর্ষ সোজা লাথি মেরে বের করে দিয়েছে যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগে তারা কোনো ধরনের কোনো চুক্তি কিংবা কোনো ধরনের কোনো পারস্পরিক সম্পর্কে আর গভীরের দিকে বা আগানোর দিকে তারা অগ্রসর হবে না। চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়, বাংলা ট্রিবিউনের দর্শক এটি রিপোর্ট। এই খবর এটা ভারতের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা দুঃসংবাদ বলা যায়। আগে যেমন শেখ হাসিনা গেছে ভারত সফরের পর চীনে, নির্ভর ভারত, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরকে ভারত কোনোভাবেই ভালোভাবে নেবে না। তারা মনে করবে যে ক্রমেই যে ভারত বিরোধী শক্তি যে জোরদার হচ্ছে, জোরালো হচ্ছে, এটা হচ্ছে তারই পদক্ষেপ। ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিল মাসে আসছেন, এটা মোটামুটি নিশ্চিত, এবং তার সফরের প্রস্তুতি চলছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন এবং তিনি আসার পর নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের দাওয়াত দেওয়া হবে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস শাহবাজ শরীফকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন। তার পাশাপাশি আবার চীনের সাথে দহরম মহরম। ইতিমধ্যে তিস্তা ব্যারেজ নিয়ে অনেক দূরে গিয়েছে চীন, একটি সমঝোতা স্মারকও সই হয়েছে বলে শোনা যাচ্ছে। সেটি নিয়ে নিশ্চয়ই এখন অগ্রসর হবে বাংলাদেশের নতুন কর্তৃপক্ষ। এই খবরগুলো বা এই ঘটনাগুলো ভারতকে আরো শঙ্কিত করবে, ভারতের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়াবে নিঃসন্দেহে বলা যায়। যা ঢাকা দিল্লির মধ্যে অস্বস্তিকর সম্পর্ক, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপটে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব ঠিকঠাক থাকলে আগামী 28শে মার্চ বেইজিং এ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ক্রম পরিবর্তনশীল ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে। বৈঠকে গুরুত্ব পেতে পারে চীনের রাষ্ট্রপতির 3 বৈশ্বিক উদ্যোগ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ। সবকিছু মিলিয়ে এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ঢাকা। এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। এই সফরের জন্য প্রস্তুতি নেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তিনি বলেন, এবারের সফরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধান উপদেষ্টার মধ্যে বেইজিং এর বৈঠক হবে। এছাড়া বাউ ফোরাম ফর এশিয়া কনফারেন্সে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। আগামী চীনের হাইনান প্রদেশে 25 থেকে 28শে মার্চ অনুষ্ঠেয় বাউ ফোরাম ফর এশিয়া কনফারেন্সে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়। যাই হোক, এখন ইতিমধ্যে তহিদ হোসেন সফর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা,
সেখানে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর নিয়ে আলোচনা হয়েছে এবং কি কি বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন তার প্রস্তুতি নিশ্চয়ই চলছে। সবকিছু এখনো খোলাসা করা হয়নি। কিছু হয়তো জিনিস জানানো হবে, আবার কিছু চীন সফর কালে চূড়ান্ত হবে বিষয়। তবে এই সফরটা নিশ্চয়ই সর্বশেষ বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার যেই অপমানজনক সফর ছিল তার মতো হবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনে যাবেন নিশ্চয়ই সেখানে অন্যরকম সম্বর্ধনা অভ্যর্থনা দেওয়া হবে, সেই দৃশ্য নিশ্চয়ই দেশবাসী প্রত্যক্ষ করবেন। দর্শক, রাজনীতিবিদরা বললো না 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 না, আপনার সংস্কার করার দরকার নাই স্যার, আপনি চলে যান, আমরা জনগণের ভোট নিয়ে আইসা সংস্কার করব, দেশকে সোনার বাংলা বানাবো। তাই না? সোনার বাংলা বানাবে। আমরা 54 বছরের সোনার বাংলা দেখছি তো, নির্বাচিত সরকার আইসা কি কি করে এগুলো আমাদের দেখা আছে। যাই হোক, এরপর আসলো রোজা। এই রোজার মাসে কি ব্যবসা বাণিজ্যটা তো হইতো ভাই, আপনারা সবাই জানেন। কিন্তু ইউনূস স্যার বাণিজ্য উপদেষ্টাকে হুকুম করলেন যে ব্যবসায়ীদের সঙ্গে বসেন এবং তাদেরকে চাপ সৃষ্টি করা হলো যে রোজার মাসে কোনো কিছু যদি করেন আপনারা এদিক সেদিক, কাউকে ছাড় দেওয়া হবে না। যার জন্য এই রোজার মাসে দেখেন, গত 15 বছরের রোজা দেখেন, এই রোজার মাসটা দেখেন, কোন রকম বাণিজ্য নাই, কোন রকম লুটপাট নাই, পূর্বে যা দাম ছিল তাই আছে। রোজার মাস সামনে রেখে যে বাণিজ্যটা হইতো সেটা করতে পারলো না। গত 15-16 বছর যারা বাণিজ্য করছে তারা তো পালায় গেছে, কিন্তু শূন্যস্থানে কারা আসছে, যারা আসছে তারাও কিন্তু বাণিজ্য করতে পারলো না। এখন হয়ে গেল গলার কাটা ইউনূস স্যার। কারো মনোভূত না, কিন্তু সবাই গলার কাটা, সবাই গলার কাটা। এবং সবচেয়ে বড় গলার কাটাটা কার জানেন? ভারতের হাই কমিশনার। আগে দেখতেন না আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বারবার সিটিং দিত, বসতো, বাসায় দাওয়াত করতো, হ্যাঁ, মাসে 2-3টা পার্টি চলতো, সব বন্ধ, কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে ইউনূস স্যার। ভারতও চায় না, ভারতও মনে করে এই লোক গলার কাটা, একে সরাইতে হবে। সবাই গলার কাটা, হায় হায়, মেঘ থম থম করে, কেউ নেই, কেউ নাই ইউনূস স্যারের পাশে। কিন্তু আমরা থাকবো, আমরা জনগণ থাকবো। জনগণ আপনারা হুঁশিয়ার হন, এখনই সময়, এখন যদি না হয় আর কখনো হবে না। সবাই মনে রাখবেন, আমরা ইউনূস স্যারের সাথে আছি, আমরা কারো কথা শুনবো না। আমরা নির্বাচিত সরকার দেখছি তো, এই দেশে দেখছি না ভাই, নির্বাচিত সরকার দেখছি। আপনি ফেসবুকে যান, ইউটিউবে যান, চারিদিকে শুধু চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজি। সরকারের কেউ হেল্প করতে চাচ্ছে না। কারণ কি জানেন? এই সরকারের যদি অযোগ্য প্রমাণ করা যায় যে সরকার কোনো যোগ্যই না, তাহলে তাড়াতাড়ি সরানো যাবে। নির্বাচিত সরকার আইসা সোনার বাংলা বানাবে। এগুলো সব কচু কচু ঘোড়ার ডিম। মুখ খারাপ করলাম না। আপনারা জনগণ ইউনূস স্যারের পাশে থাকেন, একটা চান্স নেন না ভাই, একটা চান্স নেন। 54 বছর তো দেখছি আমরা, একটা চান্স নেই না, দেখি না উনি কি করে, একটু দেখি আমরা যদি জনগণ ওনার পাশে থাকি তাহলে এই গলার কাটাকে গিলতে হবে, সবাই গিলতে হবে, কেউ ফেলতে পারবে না। একই বলে কপাল, রাখে আল্লাহ মারে কে। বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে দেখেন যেভাবে নেন, আমি বরাবরই বলি জুনায়েদ আহমেদ পলক মানুষ হিসেবে কিন্তু খারাপ না, কিন্তু আওয়ামী লীগ সরকারের একদম শেষ আমলে আসা ইন্টারনেট ইস্যুতে, শাটডাউন ইস্যুতে বড় ধরনের ভিলেন হয়েছে। আর দুর্নীতি অপকর্ম এগুলো এই দেশের রাজনীতিবিদরা সবাই করে পলককে আর বাইরে। তবে রাজনৈতিক কিছু শিষ্টাচার আমি দেখেছি যেটা জুনায়েদ আহমেদ পলকের মধ্যে ছিল, অন্যান্য আওয়ামী লীগের নেতাদের তুলনায় তুলনামূলক ভদ্র হিসাবে তিনি ছিলেন। ইভেন জেলে যাওয়ার পর বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন, কিন্তু একটা গায়েবী মদত বলেন, প্রশাসনের মদত বলেন, নিজের সিস্টেম বলেন, বাট এটা হয়ে গেছে। ভাবা যায় যে বঙ্গবন্ধুর সেই স্মৃতি বিজড়িত বাড়ি 32 ধানমন্ডি, এইটা ভাঙা গুড়াই দিছে বুলডোজার দিয়া। আওয়ামী লীগের বহুত বড় বড় বাঘা রাঘব বোয়াল প্রত্যেকের বাড়িঘর জ্বালায়া পোড়ায়া অস্থির করে দিছে, কিন্তু দিন শেষে পলকের বাড়ি এক ক্যারিসমাটিক ওয়েতে বাইচা গেছে। তবে আমি পুলিশকে ধন্যবাদ দিই, এই কারণে আমরা এই পুলিশে চাই, পুলিশ সার্ভ করবে রাষ্ট্রকে, জনগণকে। অপরাধী যে তার বিচার করবে আইন, কিন্তু তার পরিবার, তার বাড়িঘর, তার জানমালের নিরাপত্তা দিতে বাধ্য এই রাষ্ট্র এবং আমাদের পুলিশ। আমরা এটাকে সাধুবাদ জানাই। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে হঠাৎ করে পলকের বাড়িতে একটা ব্যানার দেখা গেছে, যেটা আপনারা ছবিতে দেখেছেন, অস্থায়ী পুলিশ ক্যাম্প। পলকের বাড়িটাকে অস্থায়ী পুলিশ ক্যাম্প হিসাবে ঘোষণা করা হয়েছিল। আবার 24 ঘন্টার মধ্যে এই ছবি ভাইরাল হওয়ার পর এই ব্যানারটা আবার খুলেও নামানো হয়েছে। ঘটনা তাহলে কি, এটা কি কেউ আওয়ামী লীগের কেউ এসে লাগাই গেল, নাকি পুলিশের অনুমতিতে লাগানো হয়েছে? ঘটনার প্রেক্ষাপট দেখেন। আমরা দেখি যে একটা ছবি ছড়াই পড়ছে যে রাতের অন্ধকারে 2 জন যুবক সিংড়া পৌর শহরে গোডাউন পাড়ায় অবস্থিত জুনায়েদ আহমেদ পলকের 3 তলা বাড়ির 2য় তলায় 2 বারান্দার গ্রিলের সাথে একটি ব্যানারের দড়ি বাঁধছেন, আর ব্যানারটিতে লেখা ছিল অস্থায়ী পুলিশ ক্যাম্প সিংড়া থানা নাচর। খোঁজ দিয়ে জানা গেছে গত 4 মার্চ সন্ধ্যা 7টার পর
সিংড়া থানার কয়েকজন পুলিশের উপস্থিতিতেই এই দুইজন যুবক আপনার এই ব্যানারটা লাগিয়ে চলে যান। কিছুক্ষণ পর ঘটনাটি জানাজানি হলে উৎসুক জনতা সেইখানে জড়ো হয়। পরদিন বুধবার সকালে অর্ধপ্রহরের পর আবার এই ব্যানারটা সেখান থেকে খুলেও ফেলা হয়, স্থানীয় জনগণের বক্তব্য। তো ওসি সাহেব বলছেন যে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি ভাঙচুর করার পর আমাদের কাছে তথ্য আসছিল যে স্থানীয় কিছু লোক এই জুনায়েদ আহমেদের পলকের যে বাড়ি সেটা ভাঙার পরিকল্পনা করছে অথবা করতে পারে, এজন্য ওই ব্যানারটা দিয়েছি যেন রক্ষা পায়। পরে ব্যানারটি আমরা খুলে ফেললাম। তো কেন দিলেন কেন? আমরা শুধুমাত্র জানান দিলাম বাংলাদেশ পুলিশ আছে, জনগণ হিসাবে মানুষের বাড়িঘর নিরাপত্তা এগুলো দেওয়ার জন্য। আর ডক্টর ইউনূসের নির্দেশনা কারোর বাড়িঘর যেন ভাঙা না হয়। তো ডক্টর ইউনূসের এই নির্দেশনাই পলককে বাঁচাই দিছে, মানে তার বাড়িঘর বুলডোজার দিয়ে কিন্তু উড়াই দিত। পুলিশের রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজি বলছেন এরকম একটি আশঙ্কা ছিল, সেই হিসাবে তাৎক্ষণিকভাবে ওই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এটা কৌশলগত বিষয়। আর আপনারা জানেন যে মব জাস্টিসের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনূস কড়া ভূমিকায় কিন্তু আছেন। এখন পলকের বাড়ি ভাঙা এটা একটা মব জাস্টিস ইস্যু হইতো। আর গেল মাত্র 2 দিন আগে যে এস টি ইমামের ছেলের শ্বশুর বাড়ির সাবেক সেখানে যেটা ঘটছে এটা কিন্তু সরকার নিন্দা জ্ঞাপন করছে, অনেকে গ্রেপ্তার করছে। এই যাত্রায় পলকের একটা বিশাল উপকার করছে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্দেশনা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে জানমালের নিরাপত্তা দিতে হবে, আর আমাদের পুলিশ সেটা করে দেখাইছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা এটি আসলে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তো কিন্তু নির্বাচনই হচ্ছে না, তাহলে আওয়ামী লীগ কিভাবে সিদ্ধান্ত নিবে? আর সিদ্ধান্ত তো দিবে আপনার আওয়ামী লীগ নিজে। নির্বাচন বাংলাদেশে হবে কিনা এটা একান্তই আওয়ামী লীগ বুঝবে, কারণ আওয়ামী লীগ সরকারের তো কিন্তু পতনই হয়নি বাংলাদেশ থেকে, বা শেখ হাসিনার কিন্তু পদত্যাগ হয়নি বাংলাদেশ থেকে, তাহলে নির্বাচনের কথা কেন উঠবে হঠাৎ করে ডক্টর ইউনূসের মুখে? আমার প্রশ্ন হচ্ছে সেটা যে শেখ হাসিনা তো এখনও কিন্তু রিজাইন করেনি, বা বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে 72-এর সংবিধান অনুযায়ী। আপনারা যেই সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন বঙ্গভবনে গিয়ে, সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচন অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ গভর্নমেন্ট বা বৈধ প্রধানমন্ত্রী, এটি তো আপনারা কখনো অস্বীকার করতে পারবেন না। আর নির্বাচনের কথা বলতেছেন, 29 সালের আগে তো বাংলাদেশে নির্বাচন হবে বলে আমার কিন্তু মনে হয় না। তাহলে আপনারা এই নির্বাচন নাটক কেন বিভিন্ন দলকে আপনারা আশা দিচ্ছেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। উনি বলতেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা সেটি আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে। আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় না, আওয়ামী লীগ প্রয়োজনে সিদ্ধান্ত দেয় অন্যান্য দলকে, এটা আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে। আর আপনি নির্বাচনের কথা বলতেছেন, বাংলাদেশে কিসের নির্বাচন? 29 সালের আগে তো বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে না। 24 সালে তো নির্বাচন ইতিমধ্যে হয়েই গেছে বাংলাদেশে। আপনারা কি শেখ হাসিনার পদত্যাগ করাইতে পারছেন? শেখ হাসিনা তো তার সেফটির জন্য সে চলে গেছে, কিন্তু শেখ হাসিনার কি পদত্যাগ আপনারা করাইতে পারেন নাই? তার মানে এটা এরকম হয়ে গেল না যে আপনাকে কেউ বাড়িতে মারতে আসবে, আপনি আপনার যান রক্ষার জন্য আপনি সেফটে চলে যাবেন, তার মানে আপনার বাড়ি দখল করে ফেলবে কেউ এসে, তার মানে বাড়িটা মানে ওর হয়ে গেছে। আপনারা দেখলেন, এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।